আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীজি কলকাতায় আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল একটি সভায় বাংলার জনগণকে তিনি কিছু বার্তা দেবেন। হ্যাঁ, তার দলের লোকদের অবশ্যই। প্রধানমন্ত্রীজির মর্যাদা কি পশ্চিমবঙ্গে ঠিক রক্ষা করতে পারবো আমরা? কারণ কিছুদিন আগে মাননীয় রাষ্ট্রপতিজি এসেছিলেন, তার সম্মান আমরা রক্ষা করতে পারিনি। হ্যাঁ, ভারত সরকারকে নজর রাখতে হচ্ছে কি করা যায়। দুটো রাজ্যপালকে আমরা দেখেছি। হ্যাঁ, আনন্দবাবু প্রাক্তন হওয়া রাজ্যপাল রিসেন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দিদির কাছে হয়েছেন, আপন হয়েছেন, প্রিয় হয়েছেন। তার বিরুদ্ধে দিদি বারবার করে শিরোতানির অভিযোগ করেছেন। তারপরে ক্ষমতা চলে যাওয়ার পর সে শিরোতানিখোর দিদির কাছে হয়েছেন। তার আগে ধনখড়জি, সম্মান পায়নি তারা। তাদের কর্মজীবনে ব্যতিব্যস্ত করে রেখেছিল, অসম্মানের একটা বলয় তৈরি করে রেখেছিল। জানি আমরা রাজ্যপালেরও সম্মান নেই। এই যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এখনও রয়েছেন জ্ঞানেশ কুমারজি, তাকে কিছু না, বাংলায় এলে গাছে দড়ি দিয়ে বাঁধা হবে। বাঁধতে পারবে না, কিন্তু অসম্মান তো করতে পেরেছে। করা যায়, বাংলায় এটা হয়, উদাহরণের শেষ নেই। শুধু তাই নয়, ইডি সিবিআই তাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে গুন্ডাদেরকে। হ্যাঁ, গুন্ডারা তো পরের কথা, খোদ মাননীয়া কদিন আগে আইপ্যাকের অফিসে যখন তদন্ত করতে গেছে ইডি, আমরা সবাই জানি যে তাদের কাছ থেকে শুধু ফাইল কেড়ে নেয়নি, মাননীয় নিজে গিয়ে হ্যাঁ তাদের ল্যাপটপটা কেড়ে নিয়েছে, তাদের মোবাইলটা কেড়ে নিয়েছে। না, শাস্তি হয়নি। মাননীয় বহাল তবিয়তে আছে। আগামীকাল প্রধানমন্ত্রী যে আপনি আসছেন, আমার বড় উদ্বেগ, আপনার ঠিক মর্যাদাই বঙ্গে রক্ষিত হবে তো? কারণ এর আগে মনে পড়ে, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীজি আপনার কোমরে দড়ি বাঁধার কথা বলেছিল। কোমরে, বাংলা এলে কোমরে দড়ি বেঁধে দেবেন, মাননীয় মনে আছেন তো? কেউ কাউকে সম্মান করে না। আপনি নিশ্চয়ই আসবেন, বঙ্গবাসীকে আশার আলো দেখাবেন। হতাশ বঙ্গবাসী, ক্লান্ত, ঋদ্ধ, সিক্ত, বুঝতে পারছেন না কোন দিকে যাবে। আপনি বাঁচান, কিছু তো বলুন, শুধু বলা নয়, করা। হ্যাঁ, কিছু পরিবর্তন করুন। বাংলার ভাগ্যাকাশে যেন সত্যি এক সুন্দর আলো উদ্ভাসিত হয়। করুন, আপনার দলটাকে বাঁচান, দলটাকে সুরক্ষা দিন, দলের কর্মী সমর্থকদের প্রকৃত অর্থে বাঁচানোর বার্তা দিন। সেই ডিসিপ্লিনটা আপনার দলের মধ্যে লাগু করুন। তারা যেন নির্বাচনে লড়তে পারে, তারা যেন ভোটটা দিতে যেতে পারে। আর কিচ্ছু নয়, এইটুকু শুধু। কারণ বাংলার মানুষ ক্লান্ত, অসহায় হয়ে গেছে। তারা কি করবে বুঝতে পারছে না। তারা কি ভোটটা ঠিকঠাক করে দিতে যেতে পারবে? আপনার দলের অনেকেই এখন থেকে খুব হতাশ হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী এসছে, তাদেরকেও বিপদে চালিত করছে রাজ্য পুলিশ। আমি আপনাকে কালকে সেই সঠিক বার্তা দেওয়ার জন্য অনুরোধ করছি, যে বার্তা বাস্তবে বাংলায় লাগু করা যাবে। ভোট ময়দানে কে জিতবে কে হারবে এই কথা আমি বলার জন্য তৈরি না, কিন্তু বাংলার মানুষকে একটু আশা দেখান। সিপিএম নেই, কংগ্রেস নেই, লড়াই তারা কেউ নেই, আপনি আছেন, আপনার দল আছে। একটু বার্তা দিন, সে বার্তা, যে বার্তা লাগু করা যায়। আপনার বঙ্গ নেতাদেরকে বুঝিয়ে দিন যে এটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে, নতুবা আবার 21 সাল হবে, আবার 24 সাল হবে। এটা দেখিয়ে দিন আপনি কালকে। আমি এই জায়গা থেকে একটু অন্য জায়গায় যাচ্ছি, বাংলায় অসম্মানের জায়গা। হ্যাঁ, দুধেল গাইদের কথা আমাকে না বললে হবে না, বলতেই হবে। আমি যে দুধেল গাই না, বড্ড পীড়া দেয় না? ইফতার পার্টি হচ্ছে, অনেকেই করছেন, দিদি তো করবেন, মাথায় কাপড় দেবেন, এই তো পুরনো গল্প। আপনারা বলবেন দাদা পুরনো গল্প আবার বলছেন। হ্যাঁ, বলছি। তাতে নতুন একটা কাহিনী আছে, যে টুইস্ট আছে, যে টুইস্ট নতুন। হ্যাঁ, সোনার কথা, একটা সোনালী গুহর কথা বলবো, আর একটা সোনা পাপ্পুর কথা বলবো। বাংলা এখন সোনাময়, চারিদিকে সোনা। আর শুনতে পাচ্ছি না গঞ্জনা, চারিদিকে সোনা। ইফতার পার্টির আয়োজন করছে কে? সোনা পাপ্পু। আগামী 8ই মার্চ ইফতার পার্টি থেকে 21শে মার্চ ঈদ উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করেছেন
সোনা পাপ্পু, আসলে নাম হচ্ছে বিশ্বজিৎ ওরফে সোনা পাপ্পু, না ধর্মে মুসলমান নয় কিন্তু। হ্যাঁ, তো তাতে কী হয়েছে আপনারা বলবেন, তা কি অমুসলমান ইফতার পার্টিটাকে যেতে কী হয়েছে? না, ইসলামে বৈধ নয়। ইসলামে কোনো অধিকার নেই যে রোজাদাররা গিয়ে কোনো অমুসলমান লোক পার্টি করবে, পার্টি অন্য কিছু না, পার্টি করবে। কার টাকা পার্টি করছে? হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে সে টাকাটা সৎ টাকা হতে পারে, শতদার টাকা হতে পারে। হ্যাঁ, এই পাপ্পুসোনার টাকাটা খুব শতদার টাকা, এইটা বুঝতে হবে। তাহলে তিনি কে? তিনি হচ্ছেন বোসপুকুর, কলকাতার বোসপুকুর পশ্চিমপাড়া ঈদ কমিটির সভাপতি। ঈদ কমিটির সভাপতি আবার সোনাপাপ্পু কে? খুনের অভিযোগে অভিযুক্ত আসামি, যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, প্রচণ্ড পুলিশ খুঁজছে, খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে কলকাতাতে তার ফাঁসির দাবি করা হয়েছিল। সোনাপাপ্পুর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পুলিশ বলছে তাকে খুঁজে পাচ্ছি নাই, জনগণ বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, পুলিশ বলছে তাকে খুঁজে পাচ্ছি নাই। হ্যাঁ, কসবা থানার পুলিশ। হ্যাঁ, বোসপুকুরটা কসবা থানার অদূরেই। ইতিমধ্যে কার্ড বিলি হয়ে গেছে। কিসের কার্ড? ইফতার পার্টির কার্ড। এবং ঈদ অনুষ্ঠান উপলক্ষে বিরাট সাড়ম্বর অনুষ্ঠান করার কার্ড। কে ইনভাইট করছেন? ওই সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ। কাকে ইনভাইট করছে? খুব মজা। পুলিশ বলছে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে গ্রেপ্তার করে বলুন? প্রধানমন্ত্রীকে বলছি, বাংলাটা দেখুন কি বাংলা চলছে। আর দুধেল গাইদের বলছি, একসাথে দুজনকে বলছি আমি আজকের দিনে। কাকে ইনভাইট করছে বলুন তো? যিনি ফিরাদ নামটা বলতে একটু লজ্জা করেন, তিনি ববি হাকিম বলতে কেউ পছন্দ করেন, এক কলকাতার মেয়র, তিনি প্রধান অতিথি। আরেকজন বিরাট মন্ত্রী আছেন ওই কসবা এলাকার, জাভেদ আহমেদ খান, যার প্রধান দায়িত্ব এলাকার যতগুলো জলাভূমি পুকুর আছে সব বুঝিয়ে দিয়ে অবৈধ নির্মাণ করা, তার এবং তার ছেলের প্রধান দায়িত্ব। তিনি কাজের মানুষ, কাছের মানুষ। দেখুন পোস্টার দেখুন, কাজের মানুষ, কাছের মানুষ, কসবার বিধায়ক মন্ত্রী। হ্যাঁ, ওই তোলাবাজদের সব জায়গাগুলো দখল করে নিয়েছে, কাছের যতগুলো জায়গা সব দখল হয়ে গেছে করে। ওই কাছের মানুষ, কাজের মানুষ, পুকুর বুঝিয়ে দিয়েছে, যেটা কাজ, বিরাট কাজ। অবৈধ নির্মাণ করে দিয়েছে, বিরাট কাজ, বিশাল কাজ। প্রচুর টাকা তুলে পার্টি ফান্ডে দিয়ে দিয়েছে, বিরাট কাজ, প্রচুর কাজ। কাছের মানুষ, দিদির কাছের মানুষ, সোনাপাপ্পুর কাছের মানুষ আর কাজের মানুষ। যত ধরনের জলাভূমি সব বুঝিয়ে দিয়েছে, কাজের মানুষ। ছি 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 ছি, তারা প্রধান অতিথি। তবে মালা রায় থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবার নিশ্চয়ই কার্ডটা কসবা থানায় গেছে। কিন্তু কসবা থানা বলছে সোনাপাপ্পুকে গ্রেপ্তার করা যাচ্ছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না যে। এবার মাসুম আক্তারের কথা আসি। হ্যাঁ, মাসুম আক্তারকে রক্তাক্ত করা হয়েছিল। এই মাসুম আক্তারকে কার সামনে? 12 জন পুলিশ অফিসারের সামনে। কি দিয়ে? লোহার রড দিয়ে। কারার থেকে চিন্তাই করে রাজাবাগান থানার পুলিশের ওসি যিনি ছিলেন, তার দলবল ছিলেন, মেটিয়া পরিচিত ব্যক্তি, তারা থেকে চিন্তাই করে। কত লোক মিলে? 1000 লোক মিলে। অপরাধ কি? দেশের জাতীয় সঙ্গীতকে স্কুলের প্রার্থনা সভায়, ওটা মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা, মিনি পাকিস্তানে মেটিয়া পরিচিত, প্রার্থনার সভায় কেন গাইয়েছে? ওটা হিন্দুত্ববাদী গান, জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা। ওই ভারত ভাগ্য বিধাতা চলবে না, বারণ করেছি। এই অপবিত্র গানটাকে এই মাদ্রাসায় গাওয়ানো যাবে না। কেন গাওয়াবে? রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন, ওরা হিন্দুত্ববাদী লোক, ওরা হিন্দু, ওদের জন্মদিন কেন মাদ্রাসায় উদযাপিত হবে? কেন হবে? 1000-এর বেশি আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, বাল্যবিবাহ বন্ধ করেছে। কেন? নবী অল্প বয়সে বিয়ে করেছে, উনি কেন বাল্যবিবাহ বন্ধ করবেন? সন্ত্রাসবাদের বিরুদ্ধে খবরের কাছে আর্টিকেল লিখেছিলাম আনন্দবাজার বর্তমান পত্রিকাতে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আর্টিকেল লিখেছে। কেন উনি আর্টিকেল লিখবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে? বলুন, সন্ত্রাসবাদ খুব দরকার, মাদ্রাসার সন্ত্রাসবাদ খুব দরকার, বিরুদ্ধে লিখেছিলাম। সমস্ত যে কথাগুলো বললাম সবটা কমিশনার পুলিশ কলকাতা রিপোর্টে লেখা আছে এই কথাগুলো। তাই লোহার রড মেরে কোমায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে। আমি পুলিশকে বলেছিলাম যারা মেরেছে, রড মেরেছে তো মাথা স্টিচ হয়েছিল, এটা তো মাথায় আঘাত, রক্তাক্ত হয়েছিলাম, তো ওদের ধরে গ্রেপ্তার করুন। পুলিশ বলছে খুঁজে পাচ্ছি না। আমি পুলিশকে বলেছিলাম কী কালার, কী রঙের লুঙ্গি, মানে সাদা লুঙ্গি পরে যাচ্ছে, আর আজকে গরুর মাংসটা কোন থেকে কিনে কখন রান্না করে ভুনা করে খাচ্ছে, কখন ভুনা করলো, কখন রান্না করলো, গরুর মাংসটা কোন দোকান থেকে কিনে নিয়ে খাচ্ছে, সেটা বলে দেবো আমি। 10 বছর হয়ে গেছে।
এখনো খুঁজে পাইনি। কয়েকজনকে পাওয়া গেছে, তারা জামিন নিয়েছে, কারণ জামিনযোগ্য ধারা দিয়েছে। রক্তাক্ত হয়ে দেশ মাতার মাথায় লোহার রড মরেছে, ওটা আমার মাথায় পড়েনি। ভারত মাতা কি জয় যারা বলেন, কালকে প্রধানমন্ত্রী বলবেন ভারত মাতার গান, ভারতের জাতীয় সঙ্গীতটা। আমি তো সেবক মাত্র। আমি ছাত্রছাত্রীদের প্রার্থনা সবাই চালু করতে গিয়েছিলাম। আমার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আমি সরকারি স্কুলের হেডমাস্টার ছিলাম, মাদ্রাসা ছিল ওটা। আমাকে সরকার ওখানে রাখতে পারেনি, হিন্দু প্রধান জায়গায় ট্রান্সফার করেছিল, এখনও তাই আছে। আমি এই কথা কেন বললাম? সোনা পাপ্পুর কথা বলতে গিয়ে বললাম। সোনা পাপ্পুকে খুঁজে পাওয়া যায় না। আর ভারত মাতার মাথায় যে যারা লোহার রড বেড়ে দেশদ্রোহিতা করেছে তাদেরকেও খুঁজে পাওয়া যায় না। আমি কোর্টে লড়ছি এখনো। ওদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, কেউ কেউ জামিন নিয়েছে, কেউ কেউ লুকিয়ে বেড়াচ্ছে। আমি কোর্টে একলা লড়ে চলেছি। ভারত মাতা কি জয়। প্রধানমন্ত্রী কালকে বলবেন। বাংলা বুঝে গেছেন? আর মুসলমান ভাই, সোনা পাপ্পু যদি ইফতার পার্টি করাতে পারে এরকম একটা অ্যান্টি সোশ্যাল, তাহলে ইফতার পার্টি এর পরবর্তীকালে আমার মনে হয় এই ল কলেজে যে মনোজিৎ মিশ্র যে রেপ কেসের আসামি, সেও ইফতার পার্টি রাখতে পারে। আপনারা খেতে যাবেন কিন্তু। আর ওই আরজি করের ওই সঞ্জয় রায়, যাকে প্রধান আসামি করে রেপিস্ট বলা হয়েছে, সে ইফতার পার্টি করলে কিন্তু বাবি হাকিমকে যেতেই হবে। বিশাল লোক ইফতার পার্টি করবে। এছাড়া আরও অন্য রাজ্যেও ইফতার পার্টি করলে তারা ডাকলে কিন্তু বাংলা সব লোকজন, সমস্ত মুসলমান ভাইরা খেতে যাওয়া উচিত। যেমন ধরুন এই আফরাজুলকে যারা মেরেছিল, আফরাজুল মনে পড়ে তো, বা দাদরি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, হ্যাঁ গরুর মাংস ফ্রিজ আছে এই অভিযোগে, তারা যখন ডাকবে, অথবা গুজরাট দাঙ্গায় সেই একটি মহিলাকে পেট কেটে চিরে দিয়েছিল যারা, আপনারা তো বলেন না, হ্যাঁ তারা ইফতার পার্টি রাখলে আপনারা অবশ্যই খেতে যাবেন কিন্তু। আর ওই আলুর চপ বেগুনটা বেশি করে খাবেন ওরা। আর ওই আর্সেনাল বিরিয়ানি দেবে আপনাকে, ওই হালিম দেবে, খাবেন। ছি 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 ছি। এই দড়ি টড়ি নেই, গলায় ঝুলে যান না। ওই হাজিদের বলছি, ওই রোজাদারদের বলছি যারা ইফতার পার্টিতে খেতে গেছে সোনা পাপ্পুর ইফতার পার্টিতে যারা খেতে যাবে 18ই মার্চ, ইফতার পার্টিটাকে যদি ধ্বংস না করে দেয়, এই জাতির উপরে আল্লাহ গজব নাযিল করবে। গজব শুরু হয়ে গেছে গোটা পৃথিবীতে, দেখছেন না? ওই মধ্যপ্রাচ্যে দেখছেন না, ইরানকে সবাই মিলে মারছে, আর ইরান মুসলমান কান্ট্রিগুলোকে ধরতে মারছে। মারে মুসলমান, মারে মুসলমান, দেখছেন না? সোনা পাপ্পু ইসলামের রক্ষা করতে এখন সোনা পাপ্পু অ্যান্টি সোশ্যাল, খুনের আসামি। প্রধানমন্ত্রীজি কালকে একটু বলবেন এই কথাগুলো, বাংলা কেমন চলছে। হ্যাঁ, এদের ভোটেই দিদি 1 সেকেন্ডের মধ্যে আপনার যত জনজাতির লোককে মেরে দেবে বলেছে, মানে 12টা বাজিয়ে দেবে বলেছে, প্রধানমন্ত্রীকে বলছে। আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। আপনার যত কিছু করে কি ওই ওই দিল্লির কেজরিওয়ালকে লকআপে ঢোকানোর মধ্য দিয়ে, বা সোরেনকে ঝাড়খণ্ডে, এইটুকু মনে রাখুন। শুধু আমি অনুরোধ করছি, কিছু একটা করুন। যদি সত্যি কোথাও কিছু করার থেকে থাকে, কিছু একটা করুন। আর দিদিকে বলছি, প্রধানমন্ত্রীজিকে বলছি, এই রাজ্যে কারো সম্মান নেই, একটি মানুষের সম্মান থাকতে পারে না। কারণ রামকৃষ্ণ দেবের সাথে দিদির তুলনা হয়ে গেছে, স্বামী বিবেকানন্দের সাথে অভিষেক ব্যানার্জির তুলনা হয়ে গেছে। আর অভিষেক ব্যানার্জি কীরকম, কি ভালোবাসে না? সোনালী গুহ একটু শুরু করতে হবে আমাকে। সে দিদির সাথেই বড় হয়েছে, একসাথেই গেছে। দিদির সমস্ত গোপন ব্যাপারটা তিনি জানেন। দিদি মহিলা, সোনালী গো মহিলা, বাংলার পচন বলছি কিন্তু সোনালী গো একটি ব্যক্তি মানুষ, তাকে আমি গুরুত্ব দিই না। বাংলা রাজনীতির পচনটা আমি প্রধানমন্ত্রীজিকে বোঝাতে চেয়েছি। হ্যাঁ, তার দলে গেছে এখন নাকি, সোনালী গো এখন বিজেপিতে আছে। ব্যক্তিগত একটা মহিলা তার সঙ্গিনী মহিলাকে অনেক কিছু বলবে, কাছের লোক বিশ্বাস তো করবে। একটু বিশ্বাস বলে তো শব্দ আছে, মির্জাফর বলে একটা শব্দ এই বাংলা থেকেই গেছে কিন্তু গোটা ভারতবর্ষে, মির্জাফর বলে। তো সে কোথায় গেছে, সে কি নারী গঠিত কি এনে দিত। ওই আন্দামান নিকোবরে যখন গিয়েছিল মাননীয়, তার কি প্রেগনেন্সি প্রবলেম ছিল কি ছিল না, আর অভিষেক নাকি তাকে হত্যা করবে না কি করবে, এই ইন্টারনাল কথাগুলো কি নির্লজ্জের মতো একটা মহিলা সম্পর্কে বলতে পারে। আমি পচন বলতে চাইছি কিন্তু আপনি ভাবছেন এটা বলছি তৃণমূল থেকে উনি বেরিয়ে এসছেন, না উনি বেরিয়ে আসেননি। উনি ক্ষমতা থেকে বেরিয়ে এসছেন, ক্ষমতা পাওয়ার জন্য পাগলা হয়ে আছেন। উনি বেরিয়েছেন ক্ষমতা থেকে। ওনার শুরু ক্ষমতা, ওনার মধ্য ক্ষমতা, ওনার শেষ ক্ষমতা, এর বাইরে কিচ্ছু নেই। আই অ্যাম দ্য গভর্নমেন্ট, এটা থানায় গিয়ে বলেছিল। 2008 সালে পুলিশকে গিয়ে বলেছিল জিপ টেনে ছেড়ে দেবো ওসিকে, ওই মহিলাটা। হ্যাঁ, মাননীয়ার অনুপ্রেরণা পেয়েছিল। একটাই অসুখ, মাননীয়ার অনুপ্রেরণা পেয়েছিল।
তারপরে বিজেপি যখন তাকে টিকিট দিল না 21 সালে, গুরুত্ব দিল না, তখন তিনি প্রচণ্ড কেঁদেছিলেন, কেঁদে চিঠি লিখেছিলেন মাননীয়ার কাছে, কপি রয়েছে আমার কাছে, চিঠির কপি। কি বলেছেন? ক্ষমা করে দাও, ভুল করেছি, ভুল সিদ্ধান্ত, আমি তোমার আঁচলের তলায় থাকতে চাই, নাহলে এই জীবনের কোনো মূল্য নেই আমার, তোমার আঁচলের তলায় থাকতে চাই, তোমার পায়ে পড়ি গো, ক্ষমা করে দাও, তোমার পায়ে আমার স্থান দাও। ইতি শ্রেয়ের সোনালী। দিদি পায়ে স্থান দেয়নি, আবার তিনি বিজেপিতে। 28 নাকি 33 বছর আগের কোনো ঘটনা। কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি মহিলা, তিনি তার জীবন কেমন রাখবেন, সে প্রেগনেন্ট হলেন কি হলেন না, তার বাচ্চা কে, এটা কি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়? তার কাছে আলোচ্য বিষয় তাড়িয়ে তাড়িয়ে বাংলার মানুষ উপভোগ করছে। ছি 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 ছি, ধিক্কার জানাচ্ছে। এটা বাংলার রাজনৈতিক পচন। কেউ কাউকে শ্রদ্ধা করেন। দিদি, আপনি তো শ্রদ্ধা করেননি না, আপনি তো শ্রদ্ধা করেননি রাষ্ট্রপতিকে, আপনি তো শ্রদ্ধা করেননি প্রধানমন্ত্রীকে, আপনি তো শ্রদ্ধা করেননি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে, পশ্চিমবঙ্গের একটার পর একটা রাজ্যপালকে, আপনি ইডিকে শ্রদ্ধা করেননি, সিবিআইকে শ্রদ্ধা করেনি, আমার মতো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মভূষণ, পদ্মবিভূষণ যারা আপনার অনুপ্রেরণা পায়নি তাদের শ্রদ্ধা করেনি। শুধু পদলেহন করা মানুষদেরকে আপনি তুলেছেন, আবুল বাসার থেকে, জয় গোস্বামী থেকে, কবির সুমন থেকে। বুঝতে পারছেন না কেন ঘৃণা এত? সোনালী গুহ তাই তো বললো, এটা তো নিউটনের থার্ড ল না। আপনি যত মানুষকে অসম্মান করবে, অসম্মান ধেয়ে 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 আপনার কাছে গিয়ে পৌঁছবে। আপনি নারী না, কেন খারাপ লাগছে না? অন্য নারীরা তো নারী না, তাদের অত্যাচারটা তো অত্যাচার না? মনে পড়ে দিদি, একটা একটা বলি, আজকে সোনালী গুহর কথা, আমি সোনালী গুহকে কন্ডেম করলাম, ধিক্কা জানালাম। দিদি, আপনিও কি মুক্ত হবেন ওই ধিক্কার থেকে? মনে পড়ে 2012 সালে পার্ক স্ট্রিটের ঘটনা, সেই সুজেট আর বেঁচে নেই। আপনি বলেছিলেন মেয়েটির চরিত্রের দোষ আছে, তদন্ত হয়নি, তদন্তের আগেই বলে দিয়েছেন। এই কাস্টমারের সাথে, মানে নোংরা মেয়ের যেরকম দর কষাকষি হয়, চরিত্রের মেয়ে যেরকম দর কষাকষি হয়, তার ফলে এই বচসার ফল হয়েছে। মানে দর কষাকষি, একটা প্রস্টিটিউশনের সাথে যেমন দর কষাকষি, ক্লিয়ার? প্রস্টিটিউটের সাথে কত সম্মান না? একটা ভদ্র করে ভদ্র মেয়েকে আপনি বলে দিলেন। 2013 সালে কামদুনি ঘটনা, আপনি বলেন যে শরীর থাকলে একটু একটু যেমন জ্বর হয়, তেমন শরীর থাকলে একটু একটু তো রেপও হবে। আপনার প্রতিবাদ করেছিল কথার সঙ্গে সঙ্গে আপনি বলে দিয়েছিলেন সেই মৌসুমী টুম্পাকে, এই এরা সব মাওবাদী। আপনি তো কাউকে সম্মান করেন না। আপনি শুধু তাই নয়, আপনি জানেন যে সিউড়ি 2014 সালে সিউড়িতে যখন ধর্ষণ কাণ্ড হয়েছিল বা শিক্ষকদের মারা হয়েছিল, আপনি কি বলেছিলেন? বাচ্চা বাচ্চা ছেলেরা একটু একটু তো দুষ্টুমি করবে, ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আপনি যুবশ্রী দিচ্ছেন যাতে করে দায়িত্ব সহকারে তারা দুষ্টুমিটা করতে পারে। ছি 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 ছি, রেপ করাটা দুষ্টুমি? আপনার পরিবারের কোনো মহিলা যদি রেপ হয়ে যায় আপনি দুষ্টুমি বলবেন? অন্য ঘরের মেয়েদের এই ইজ্জত। মাননীয়া, আপনি প্রধানমন্ত্রীকে গালাগাল দেবেন কালকে, আমি জানি রাষ্ট্রপতিকে দিয়েছেন, আপনার কোর্স কমপ্লিট করার জন্য আপনি প্রধানমন্ত্রীকেও গালাগাল দেবেন। মনে পড়ে আপনি আবার কাকদ্বীপে 2015 সালে বলেছিলেন, কাকদ্বীপ কাণ্ড, রেপ কাণ্ড, বলেছেন রেপ হয়েছে কি আছে, কম্পেনসেশন দিয়ে দেবো, ক্ষতিপূরণ দিয়ে দেবো। পুরো রেপ হলে 40,000 টাকা, পুরো রেপ। আর যদি হাফ রেপ হয়, আধা রেপ, তাহলে হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ রেপেরও টাকা আপনি বাদলে দিয়েছিলেন। অর্থাৎ মানুষের সম্মান টাকা দিয়ে কেনা যায়। হ্যাঁ, কী দিয়ে কেনা যায়? টাকা দিয়ে কেনা যায়। সেজন্যই আপনি 2024 সালে আরজি করে যখন ঘটনা ঘটলো, ওই অভয়ের ঘটনা, আপনি তার বাবা মাকে 10 লাখ টাকা, যেহেতু বিতর্ক অনেক বেশি হয়েছে, টিভি চ্যানেল বারবার দেখাচ্ছে, আপনি বলেছেন আমি তো 10 লাখ টাকা দিতে চেয়েছিলাম, ওটা নেয়নি, কী করবো? অর্থাৎ 10 লাখ টাকা নিয়ে নিলে সমস্ত অন্যায় আর অন্যায় থাকবে না। 2024, তার আগে তারপরে কত কাটোয়া কাণ্ড, আপনি বলেছিলেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। আপনার মনে পড়ে রানাঘাটে 2015 সালে ধর্ষণে নিয়ে অভিযোগগুলো, আপনি বলে সরকারকে বদনাম করছে, মানে বলা যাবে না। আপনি যদি বলেন সরকারকে বদনাম করছে, তাহলে থানা ডায়েরি দেবে কি করে? থানা ডায়েরি নেয়নি, নেবেও না। মনে পড়ে সেই রানাঘাটের কথা, যে সরকার, এই হাঁসখালির কথা 2022 সালে মনে পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছিল, তখনও বেঁচে ছিল, তখনও শরীরে কিছুটা নিঃশ্বাস প্রশ্বাস পড়ছিল। ওর বাবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইছিল হাঁসখালি মেয়েটিকে 2022 সালে, না, ওরা নিয়ে যেতে দেয়নি, ওরা তুলে নিয়ে চলে গিয়েছিল মেয়েটিকে।
শ্মশান, আনরেজিস্টার্ড শ্মশান অনুমোদন না নিয়ে জীবন্ত, সম্ভবত জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল। আপনি কি বলেছিলেন যে ঘটনাটি লাভ অ্যাফেয়ার, অর্থাৎ প্রেম থাকলে কাউকে রেপ করা যায়। আর মেয়েটি তো প্রেগনেন্ট ছিল, প্রেম করেছে, প্রেগনেন্ট হয়েছে, তাকে একটু রেপ করে দেবে না? রেপ করার পর একটু জ্বালিয়ে টালিয়ে দেবে না? কি যে বলেন ভাই! মহিলাদের ইজ্জত, যারা বলছেন মহিলাদের ইজ্জত, মা মাটি মানুষ, মাও ধর্ষিত হয়ে গেছে, মাটি এনক্রোচ হয়ে গেছে, চারিদিকে চুরি চামারি, আর ফাঁকা জায়গা নেই, সব ঝিল বোঝানো হয়ে গেছে, সমস্ত জলাভূমি পুকুর বোঝানো শেষ, মাটি রেপ্ট হয়ে গেছে। আর মানুষ গোটা রাজ্যে রাজ্যে কাঁদছে। 1 কোটি বেকার, আপনি নিজে বলে দিয়েছেন, কারণ 1 কোটি তরুণ তরুণী বেকার ভাতা আপনার থেকে নিয়েছে যুব সাথী। 1 কোটি বেকার, রাজ্যে কত তরুণ তরুণী আছে, তার বৃহত্তম অংশকে বেকার অলরেডি আপনি বলে দিয়েছেন, ভাতা দিয়ে দিয়েছেন অলরেডি। আপনি মিথ্যে করে বলছেন শিল্পে তো বাংলা ভরে গেছে। কি শিল্প? চপ ঠপ শিল্প। চি 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 চি। কালকে প্রধানমন্ত্রী এলে একটু সম্মান দেবেন, হ্যাঁ? রাষ্ট্রপতির মতো অসম্মান করবেন না প্লিজ। একটু বাঁচান বাংলার মানুষকে, লোককে সম্মান করতে শিখুন। ওই বিমান বসুকে সম্মান করেছেন, চেয়ারে গিয়ে দিয়েছেন, আরে ওটা তো অভিনয়। সারা জীবন ধরে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোককে বলেছিলেন যে খুনি, ওর হাতে রক্ত লেগে আছে, কিন্তু মৃত্যুর সময় আপনি অ্যাক্টিং মেরেছেন, ওটা অ্যাক্টিং। যেমন ওই আনন্দজিকে করছেন, আপনি আনন্দজি তো রাজ্যপাল ছিল বলে গ্রেপ্তার হয়ে যেত তখন, আপনি তো তাকে একটা তকমা দিয়েছিলেন কি শ্রী, শিরোধানী খোরশ্রী, শিরোধানী শ্রী, কাকে দিয়েছিলেন? আমাদের জাস্ট আগে রাজ্যপালকে, আনন্দজিকে। তো এখন তো রাজ্যপাল আর রাজ্যপাল নেই, এখন তো ওই মহিলার ইজ্জত রক্ষা করার জন্য যদি সত্যিই উনি শিলতানি করে থাকেন, তাহলে তো উনিকে গ্রেপ্তার করা দরকার ছিল। আপনি তো ওই রাজভবনে যেতে পারছিলেন না, আমি আগেও বলেছি, ভয়ে, যে ওই রকম একটা শিলতানি খোরের কাছে যাবো কি করে, আমি যে মহিলা, এই বৃদ্ধ বয়সে আপনি ভয় পেয়েছেন। কিন্তু লুকিয়ে লুকিয়ে যখন উনি সরে গেলেন, ক্ষমতা থেকে চলে গেলেন, আপনি গেস্ট হাউসে লুকিয়ে গিয়ে তাকে ফুলের স্তবক দিয়ে এলেন। ভণ্ডামি কয় প্রকার, কী কী ভণ্ডামি কেমন হয়, এই ভণ্ডামির উৎকৃষ্ট উদাহরণ যদি গোটা পৃথিবীকে দিতে হয়, আপনি বলুন না আপনার চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে দিদি? প্রধানমন্ত্রীজি বাংলার মানুষকে কি করে বাঁচাবেন, কালকে একটু আলোচনা করুন, প্রয়োজন হলে আমাদের মতো লোককে ডাকুন, একটু শুনুন, একটু জানুন। ধন্যবাদ।